Hello everyone, welcome back to another lecture video of biomolecules. আগের ভিডিওটা কিছু প্রবলেম থাকার জন্য ওখানে এন্ড করতে হয়েছে। তা আমি সেই ভিডিওটারই সেই আগের ভিডিওটারই বাকি টপিকসগুলো এই ভিডিওটাতে কভার করব। আগের ভিডিওটাতে কি কি করেছি বা কি কি দেখেছি, কি কি নিয়ে আলোচনা করেছি একটু দেখে নিই। অ্যামাইনো অ্যাসিডস এর স্ট্রাকচার, বিভিন্ন ক্লাসিফিকেশন ডিপেন্ডিং অন দেয়ার আর গ্রুপস, পোলার অ্যারোম্যাটিক, এখানে নন পোলার অ্যালিফ্যাটিক, তারপরে বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড তাদের কি কি ফাংশন, তারপরে এসেনশিয়াল নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস, আর লাস্টে যেটা দেখছিলাম সেটা হচ্ছে গ্লুকোজেনিক আর কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড। সো অ্যামাইনো অ্যাসিড আমাদের এখানেই শেষ হচ্ছে। এরপরে যে পরের সেগমেন্টটা আমরা স্টার্ট করব সেটা হচ্ছে প্রোটিনস। প্রোটিনস কার্বোহাইড্রেটের মতনই ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট আর এসেনশিয়াল নিউট্রিশন বা নিউট্রিয়েন্ট বলতে পারো, যেটা বডিতে লাগে, যেটা আমরা বিভিন্ন ফুড প্রোডাক্টসে পাই, যেরকম ডাল, মিল্ক, মিট, ফিশ, এগস। তো এরপরে দেখে নিই আমরা প্রোটিনের বায়োকেমিস্ট্রিটা কিরকম, স্ট্রাকচার কিরকম, কিরকম ফর্মেশনে থাকে, কি কি ফাংশনস প্লে করে, সেগুলোকে আমরা এর পরবর্তীকালে আলোচনা করব। তো সবার প্রথমে আসি, প্রোটিনস কি দিয়ে তৈরি বা বিল্ডিং ব্লকস অফ প্রোটিনস। বিল্ডিং ব্লকস অফ প্রোটিনস হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। এবার বিল্ডিং ব্লকস দিয়ে যেটা আমি বোঝাতে চাইছি এখানে, সেটা বা যেটা আমরা বুঝবো এখানে, সেটা হচ্ছে যে স্মলার সাব ইউনিটস গুলো জুড়ে জুড়ে প্রোটিন তৈরি হচ্ছে, সেই স্মলার সাব ইউনিটটা হচ্ছে বিল্ডিং ব্লক, আর সেই বিল্ডিং ব্লকটা হচ্ছে এখানে অ্যামাইনো অ্যাসিড। আমরা আগের স্লাইডস গুলোতে বা আগের ভিডিওটাতে আমরা পুরো অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার নিয়ে ডিসকাস করেছিলাম। সেখানে দেখেছিলাম কি অ্যামাইনো অ্যাসিডের একটা সাইডে অ্যামাইনো গ্রুপ থাকে, একটা সাইডে কার্বক্সিলিক গ্রুপ থাকে, আর একটা সাইড চেন থাকে, যেটা এই সাইড চেনটাই প্রত্যেকটা 20 ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিডে ভ্যারি করে। বাকি যে এই যে উপরের যে কার্বন স্কেলেটনটা সেটা কিন্তু সেম থাকে। এবার কি করে তৈরি হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড থেকে বা অনেক কটা অ্যামাইনো অ্যাসিড থেকে প্রোটিন, দেখে নিই। দেখো, একটা অ্যামাইনো অ্যাসিড যখন আরেকটা অ্যামাইনো অ্যাসিডের সাথে জোড়ে বা হাত ধরে, সেখানে একটা বন্ড ফর্মেশন হয়। সেই বন্ডটার নাম হচ্ছে পেপটাইড বন্ড। এই পেপটাইড বন্ডটা তাহলে কি হচ্ছে, যে একটা অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিলিক গ্রুপের সাথে আরেকটা অ্যামাইনো অ্যাসিডের অ্যামাইনো গ্রুপ যখন একে অপরের হাত ধরে, তখন সেখানে তৈরি হয় পেপটাইড বন্ড। আর এই পেপটাইড বন্ডের হেল্প দিয়েই কিন্তু অ্যামাইনো অ্যাসিডগুলো জুড়ে 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 একটা প্রোটিন স্ট্রাকচারে পরিণত হয়। তো এবার একটু দেখে নিই পেপটাইড বন্ডস কিরকম ধরনের হয়, ক্যারেক্টারিস্টিক্স কি। প্রত্যেকটা ডিফারেন্ট বন্ড, হাইড্রোজেন বন্ড, হাইড্রোফোবিক বন্ড, এরকম বিভিন্ন রকমের বন্ডস আমাদের কেমিস্ট্রিতে আছে, বা এরকম বায়োকেমিস্ট্রিতে আমরা পড়ে থাকি। তো এবার দেখে নিই পেপটাইড বন্ডস এর নেচারটা কিরকম বা ক্যারেক্টারিস্টিকটা কেমন। এই পেপটাইড বন্ডটা হচ্ছে আনচার্জড বাট পোলার। এদের মধ্যে কোনো চার্জ থাকে না বলাটা ভুল হবে। এদের দেখো, এখানে যদি আমি ডেসক্রিপশনে যাই তাহলে হচ্ছে এদের এই পেপটাইড বন্ডগুলোর একটা পার্শিয়াল পজিটিভ চার্জও থাকে, তার সাথে সাথে একটা পার্শিয়াল নেগেটিভ চার্জও থাকে, যে কারণে দুটোই ক্যান্সেল হয়ে গিয়ে কোনো চার্জই প্রিভেল করতে পারে না, ফাইনালি ওটা আনচার্জড হয়ে যায়। তো তাহলে দেখা গেল কি পেপটাইড বন্ডস হচ্ছে আনচার্জড বাট পোলার। আচ্ছা, এরপরে নেক্সট পয়েন্ট কি বলছে, এই যে এটার যে হাইড্রোজেন বন্ড যে ফর্ম হচ্ছে একটা কার্বক্সিলিক গ্রুপ আর একটা কার্বক্সিলিক গ্রুপের সিএ আর অ্যামাইনো গ্রুপের এন এর সাথে, সেটা কিন্তু একটা হাইড্রোজেন বন্ড, সেটা কিন্তু একটা পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার থাকে। পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার বলতে যেটা বোঝায় যে সিঙ্গেল বন্ডও না, কমপ্লিটলি ডাবল বন্ডও না, দের ইজ এ ইলেকট্রন ক্লাউড, যেটা কিনা পার্শিয়ালি একে অপরে শেয়ার করছে, ঠিক আছে, পুরো আলাদাভাবে শেয়ার করছে। তো এটা যদি আমি পুরো এক কথায় বলতে চাই, তাহলে এরা হচ্ছে পেপটাইড বন্ড হচ্ছে আনচার্জড, পোলার আর পার্শিয়ালি ডাবল বন্ড, ঠিক আছে, পার্শিয়ালি ডাবল বন্ড ক্যারেক্টার থাকে পেপটাইড বন্ডসে। এরপরে আসছে আমাদের স্ট্রাকচারস অফ প্রোটিন। আমরা যদি দেখি যে একটা প্রোটিন এভাবে তৈরি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড জুড়ে জুড়ে, এটা একটা বেসিক প্রোটিনের স্ট্রাকচার, কিন্তু এরকম প্রোটিনের স্ট্রাকচারও, এই প্রোটিন স্ট্রাকচারটা হচ্ছে সবচেয়ে সিম্পলেস্ট ফর্ম,
এরপরে আরো এরকম অনেক রকমের আমরা স্ট্রাকচার দেখতে পারবো যেটা একটা প্রোটিনে পাওয়া যেতে পারে। তো চলো দেখে নিই কি কি স্ট্রাকচার আমরা পেতে পারি। হ্যাঁ, এখানে আসছে প্রাইমারি স্ট্রাকচার, সেকেন্ডারি স্ট্রাকচার, টার্সিয়ারি স্ট্রাকচার। তো মেনলি যদি আমরা স্ট্রাকচার অনুযায়ী একটা প্রোটিনকে ক্লাসিফাই করতে চাই তাহলে কিন্তু আমাদের এই তিনটে মেন ধরনের স্ট্রাকচার আমরা পাবো। সেটা হচ্ছে প্রাইমারি স্ট্রাকচার, সেকেন্ডারি স্ট্রাকচার আর টার্সিয়ারি স্ট্রাকচার। এবার চলো দেখা যাক প্রাইমারি স্ট্রাকচার আমরা কাদের বলছি। প্রাইমারি স্ট্রাকচার হচ্ছে একদম বেসিক লেভেল, যেটা আমি দেখাচ্ছিলাম, যেটা ছবি। আর এখানেও যেটা তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, এখানে দেখো একটা হাড়ের মতন, মুক্তোর হাড়ের মতন একটা ছবি দেওয়া রয়েছে এখানে। যেখানে যদি আমি ধরি এই গোল, মানে এক একটা মুক্তো যদি ধরি, আমি যদি ধরে নিই যে এটা একটা মুক্তোর মালা, তাহলে এক একটা মুক্তো রিপ্রেজেন্ট করছে কি অ্যামাইনো অ্যাসিড, আর এই সুতোটা রিপ্রেজেন্ট করছে কি পেপটাইড বন্ডস। তো দেখো সিম্পলি, একদম সিম্পলেস্ট যে স্ট্রাকচারটা হচ্ছে, মানে একটা অ্যামাইনো অ্যাসিড আর একটা অ্যামাইনো অ্যাসিডের সাথে পেপটাইড বন্ড দিয়ে জুড়ে জুড়ে যে স্ট্রাকচারটা তৈরি করছে একদম সিম্পলেস্ট, সেটা হচ্ছে প্রাইমারি স্ট্রাকচার। এক সাইডে আছে দেখো NH3+, আর এক সাইডে আছে দেখো COO-। ঠিক আছে, তাহলে কি দেখা যাচ্ছে, এটা হয়ে গেল আমাদের প্রাইমারি স্ট্রাকচার। এখানে কি কি এক্সাম্পল, এখানে কি ডেফিনেশন ওয়াইজ যদি আমরা দেখতে চাই তাহলে কি আছে দেখো, exact sequence of amino acid held together by peptide bonds in peptide chain. It is determined genetically, and this in turns determines secondary, tertiary and quaternary structures. তাহলে যদি আমি এখানে বলতে চাই তাহলে কি বলছে এখানে, যে বেসিক যে স্ট্রাকচারটা, মানে একটা অ্যামাইনো অ্যাসিড আর একটা অ্যামাইনো অ্যাসিডের সাথে হাত ধরে রয়েছে পেপটাইড বন্ড দিয়ে, সেটাই হয়ে গেল আমাদের প্রাইমারি স্ট্রাকচার। আর এই প্রাইমারি স্ট্রাকচারটার উপরেই ডিপেন্ড করে কিন্তু সেকেন্ডারি স্ট্রাকচার আর টার্সিয়ারি স্ট্রাকচার। তো এই প্রাইমারি স্ট্রাকচার যদি আমরা দেখতে চাই কোন কোন প্রোটিনসে পাবো, ইনসুলিন। ইনসুলিন এমন একখানা হরমোন বলতে পারো আমাদের বডিতে, অনেকে এভাবেও শুনতে পাও যারা ডায়াবেটিক পেশেন্টস, তারা বাইরে থেকে ইনসুলিন নেয়। তো সেই ইনসুলিনে কিন্তু এই ইনসুলিন, যেটার বেসিক কাজ হয় হচ্ছে ব্লাড সুগারকে কন্ট্রোল করা, মানে কমিয়ে দেওয়া। আমাদের বডিতে তো একটা ব্লাড সুগার লেভেল থাকে, তো সেটা বেশি হতে দেয় না, যেটা অপটিমাল রেঞ্জ সেটাতেই রাখতে সাহায্য করে কে, এই ইনসুলিন। এটা আমাদের নর্মাল বডিতে হরমোন হিসাবেও থাকে, কিন্তু যাদের কম থাকে তাদের বাইরে থেকে দিতে হয়। কিন্তু এই প্রোটিনটার স্ট্রাকচার যদি আমরা দেখি তাহলে কিন্তু সেটা প্রাইমারি স্ট্রাকচার হিসাবে দেখা যায়। এরপরে আসি সেকেন্ডারি স্ট্রাকচারে। সেকেন্ডারি স্ট্রাকচারটা প্রাইমারি স্ট্রাকচারের থেকে একটুখানি কমপ্লেক্স। এখানে কি হয় দেখো, এই যে আমাদের যে প্রাইমারি স্ট্রাকচারটা, এটাই একটু ঘুরিয়ে পেঁচিয়ে এমন একখানা শেপ নেয়, কিছু ডেফিনেট শেপ নেয়, যেটার জন্য একটা সেকেন্ডারি স্ট্রাকচার, একটা প্রোটিন কনভার্টেড হয়ে যায়, একটা সেকেন্ডারি স্ট্রাকচারে একটা প্রোটিন কনভার্টেড হয়ে যায়। এখানে যেরকম আমি দুটো স্ট্রাকচার দিয়েছি দেখো, একটা আলফা হেলিক্স, একটা বিটা শীট। বিটা শীট বা বিটা প্লিটেড শীট, যেটাই বলতে চাও। তা সেকেন্ডারি স্ট্রাকচারে আমাদের এই দুটো প্রমিনেন্ট স্ট্রাকচার কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট। তাহলে কি দেখা যাচ্ছে এখানে ডেফিনেশন ওয়াইজ কি, helical or pleated sheet-like conformation produced by definite periodic folding, twisting or coiling of primary structure. Hydrogen bond is present here. এবার দেখো এখানে কি বলছে, এখানে বলতে চাইছে এই যে প্রাইমারি স্ট্রাকচারটা যখন কোনো একটা ধরনে, কোনো একটা ভাবে পিরিয়ডিক্যালি ফোল্ড হয়ে যাচ্ছে বা টুইস্ট হয়ে যাচ্ছে, পেঁচিয়ে যাচ্ছে বা কয়েল হয়ে যাচ্ছে, তখন কিন্তু যে স্ট্রাকচারটা অ্যারাইজ করে বা যে স্ট্রাকচারটা তৈরি হয় সেটাকে আমরা বলি সেকেন্ডারি স্ট্রাকচার। এটার মেইন দুটো স্ট্রাকচার হয়, একটা হয় আলফা হেলিক্স, একটা হয় বিটা প্লিটেড শীট বা বিটা শীট। এখানে দেখো বিটা শীটটা অ্যারো দিয়ে শো করা হয়েছে, আর হেলিক্সটা একটা এরকম কয়েলের মতন পেঁচানো সিঁড়ি, স্পাইরাল স্টেয়ারকেসের মতন দেখতে হয়েছে। আচ্ছা, এই যে স্ট্রাকচারটা তৈরি হয়েছে, মানে এই যে সোজা চেনটা এরকম ভাবে পেঁচিয়েছে, এই পেঁচানোর যে বন্ডিংটা বা এই পেঁচানোটাকে কে স্টেবিলাইজ করেছে, সেটা স্টেবিলাইজেশন হয়েছে হচ্ছে পুরোপুরি হাইড্রোজেন বন্ড দিয়ে। আচ্ছা, এটার এক্সাম্পল কি কি, মানে সেকেন্ডারি স্ট্রাকচার আমরা কোন কোন প্রোটিনসে দেখতে পাই।
ফাইব্রাস প্রোটিনে বেসিক্যালি আমরা দেখতে পাই যেরকম কোলাজেন, ইলাস্টিন আর কেরাটিন। আচ্ছা, কেরাটিনের ব্যাপারে বলি। কেরাটিন কোনটা? যেটা হচ্ছে আমাদের চুলে প্রেজেন্ট থাকে কেরাটিন, আলফা কেরাটিন বলা হয় সেটাকে, কারণ কি ওটা আলফা হেলিক্স কনফার্মেশনে থাকে, তাই ওটাকে বলা হয় আলফা কেরাটিন। কেরাটিন হচ্ছে চুলের এক রকমের প্রোটিন। কোলাজেন ফাইবার্স, ইলাস্টিন ফাইবার্স বিভিন্ন জায়গায় থাকে আমাদের, যেগুলো আমাদের বিভিন্ন কাজে হেল্প করে। এরপরে আমরা চলে যাচ্ছি এরপরে স্ট্রাকচারটা, যেটা হচ্ছে টারশিয়ারি প্রোটিন। টারশিয়ারি প্রোটিনটা প্রাইমারি এবং প্রাইমারি থেকে তো অবশ্যই সেকেন্ডারি স্ট্রাকচার থেকেও কমপ্লেক্স। এখানে কি হয়, এখানে 3 ডাইমেনশনাল প্রোটিনটা ফর্ম নেয়, মানে একটা প্রোটিন যেটা আছে সেটা 3 ডাইমেনশনাল ফর্মে আসে। এখানে যদি আমরা সাইডে একটা ছবি দেখতে যাই, ছবিটা যেটা আছে সেটা যদি আমরা এক্সপ্লেন করি বা বুঝি, সেটা দেখো একটা এরকম স্ট্রাকচারে তৈরি হয়েছে। এটাকে কিন্তু একটা স্ট্রেট চেন ভেবে নিও না, এটা কিন্তু অনেক কটা আলফা হেলিক্স, বিটা শিট এরকম জুড়ে 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 কিন্তু এই স্ট্রাকচারটা তৈরি হয়েছে। তাহলে আমরা যদি টারশিয়ারি স্ট্রাকচারকে যদি ডিফাইন করতে চাই, আমরা কিভাবে করব? বেসিক্যালি আমরা যে সেকেন্ডারি স্ট্রাকচারসগুলো দেখলাম, সেগুলো যখন একে অপরের সাথে থেকে একটা স্পেসিফিক 3 ডাইমেনশনাল স্ট্রাকচার ক্রিয়েট করছে, সেগুলো হয়ে যাচ্ছে আমাদের টারশিয়ারি প্রোটিন। কারণ দেখো এখানে লেখা আছে 3 dimensional globular form of protein produced by further folding and twisting of secondary structures about itself with the hydrophobic side chains buried interiorly and hydrophilic groups exposed outside. এবার এখানে একটা জিনিস, এখানে যে নতুন দুটো টার্ম, একটা হচ্ছে হাইড্রোফোবিক আর একটা হচ্ছে হাইড্রোফিলিক, এর ব্যাপারে আমরা একটু আলোচনা করে নিই। হাইড্রোফোবিক যে ব্যাপারটা আছে, হাইড্রোফোবিক সাইড চেন যদি এখানে বলে, তাহলে আমরা কি বুঝি এখান থেকে, যে কিছু কিছু কম্পাউন্ড আছে বা কিছু কিছু ময়েটি আছে যারা জলকে ভয় পায়, ওয়াটার ফিয়ারিং, মানে জল দেখলে ওরা নিজেদের মধ্যে গুটিয়ে যায়, একটা স্ফেরিক্যাল স্ট্রাকচার ক্রিয়েট করার টেন্ডেন্সি তাদের থেকে থাকে। সেটা সেই সব যে সমস্ত কম্পাউন্ড বা যে সমস্ত ময়েটি এরকম জলে ভয় আছে, তাদেরকে বলা হয় হাইড্রোফোবিক সাইড চেনস। আর হাইড্রোফিলিক গ্রুপস বা হাইড্রোফিলিক সাইড চেনস কাদেরকে বলবো? ঠিক অপোজিট হাইড্রোফোবিকের, যে হাইড্রোফিলিকরা হচ্ছে ওয়াটার লাভিং, মানে এরা ওয়াটারের সাথে ইন্টারঅ্যাক্ট করতে এদের কোনো ভয় নেই, বা এরা খুব স্বাবলম্বী হিসাবে এরা কিন্তু মানে ওয়াটারের সাথে খুব ভালোভাবে ইন্টারঅ্যাক্ট করে, তারা হচ্ছে হাইড্রোফিলিক গ্রুপস। এবার দেখো যখন আমাদের সেকেন্ডারি স্ট্রাকচার থেকে টারশিয়ারি স্ট্রাকচারে আসছি আমরা প্রোটিনের, তখন কি হয়, তখন এই যে প্রোটিনের যে হাইড্রোফোবিক সাইড চেন গুলো আছে, মানে প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডেরই একটা হাইড্রোফোবিক সাইড চেন হতে পারে, একটা হাইড্রোফিলিক সাইড চেন হতে পারে। তো ওই অ্যামাইনো অ্যাসিডের যে হাইড্রোফোবিক সাইড চেন গুলো, সেগুলো কি হয়, সেগুলো ভেতরের দিকে মুখটা গুজে দেয়, আর হাইড্রোফিলিক সাইড চেন গুলো বাইরের দিকে মানে সারফেসের দিকে মুখগুলোকে বার করে থাকে। এইভাবেই এদের কনফার্মেশনটা ক্রিয়েটেড হয়। আর এই যে বাইরের দিকে মুখ করবে, ভেতরের দিকে মুখ করবে, বা এই যে আলফা হেলিক্স, বিটা প্লিটেড শিট একসাথে থাকবে, একসাথে কিভাবে স্টেবিলিটি অ্যাটেন করবে বা স্টেবিলিটি গেইন করবে, এসব কিন্তু একমাত্র একটা বন্ড দিয়ে হয় না, একটা বন্ড দিয়ে স্টেবিলাইজেশন হয় না এইরকম টারশিয়ারি স্ট্রাকচার গুলো। এগুলোর জন্য মোর দ্যান ওয়ান বন্ড দরকার পড়ে। তা দেখে নিন কি কি সেই বন্ডগুলো। দেখো, ইট ইজ স্টেবিলাইজড বাই হাইড্রোজেন বন্ড, ডাইসালফাইড বন্ড, আয়নিক ইন্টারাকশন বন্ড অ্যান্ড হাইড্রোফোবিক ইন্টারাকশন। তো দেখা যাচ্ছে এতগুলো বন্ড মিলে কিন্তু একটা টারশিয়ারি স্ট্রাকচার অফ প্রোটিনকে স্টেবিলাইজ করতে লাগে। এবার কোয়েশ্চেন যদি এখানে আসে যে স্টেবিলিটির কি দরকার, নিজে যখন ফোল্ড হচ্ছে তাহলে নিশ্চয়ই সেটা স্টেবল স্ট্রাকচার, কিন্তু স্টেবল থাকে না অনেক সময়। তো সেই স্টেবিলিটিটা দেওয়ার জন্যই কিন্তু এতগুলো বন্ড আমাদের লাগে ধরে রাখতে, মানে ওই টারশিয়ারি স্ট্রাকচারটা বজায় রাখতে এতগুলো বন্ডের হেল্প আমার একটা প্রোটিনের লাগে। তো এরকম প্রোটিন টারশিয়ারি স্ট্রাকচার অফ প্রোটিন, মানে এই যে টারশিয়ারি স্ট্রাকচারটা, সেটা কোন কোন প্রোটিনে আমরা দেখতে পাই? অ্যালবিউমিন, গ্লোবিউলিন, অ্যান্টিবডি এক্সেট্রা।
অ্যালবিউমিন সেটা আমি বলে দিই, সেটা হচ্ছে এগ হোয়াইট, মানে যে ডিমের যে সাদা অংশটা সেটাকে বলা হয় অ্যালবিউমিন। সেটা তো একটা প্রোটিন প্রোডাক্ট, তো প্রোটিন ওই জায়গাটায় যে যে টাইপের প্রোটিনটা থাকে সেটাকে বলা হয় অ্যালবিউমিন। সেটার মধ্যে এরকম টার্সিয়ারি স্ট্রাকচার পাওয়া যায়। গ্লোবিউলিন, যেরকম হেমোগ্লোবিন আমাদের, সেটা একটা গ্লোবিউলিন প্রোটিন, সেইখানেও আমাদের এই গ্লোবিউলিন স্ট্রাকচার মানে এরকম টার্সিয়ারি স্ট্রাকচার পাওয়া যায়। আর অ্যান্টিবডি তো তোমাদের মানে নর্মাল লিভিং অর্গানিজমের ভেতরে যেরকম কোনো ফরেন মেটেরিয়ালকে ফাইট করার জন্য যে সাবস্টেন্সটা তৈরি হয় সেটাকে বলা হয় অ্যান্টিবডি। সেগুলো হচ্ছে তোমার টার্সিয়ারি স্ট্রাকচারের মধ্যে পড়ছে। তো এরপরে দেখে নিই সাইডের যে স্ট্রাকচারটা, এখানে আরো ভালো করে দেওয়া রয়েছে। এবার বন্ডস গুলোর ব্যাপারে একটু পড়ে নিই, যে যে বন্ডস গুলো লাগে আমাদের একটা টার্সিয়ারি প্রোটিনকে স্টেবিলাইজ করার জন্য, টার্সিয়ারি স্ট্রাকচার অফ প্রোটিনকে স্টেবিলাইজ করার জন্য। সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ড তো আমরা সবাই জানি, হাইড্রোজেন দিয়ে যেটা বন্ডিং করে থাকে সেটা। আয়নিক বন্ডস হচ্ছে যখন একটা পজিটিভ মইটি আর একটা নেগেটিভ মইটির মধ্যে একটা ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশনের ফলে যে বন্ডটা তৈরি হয় সেটাকে বলা হয় আয়নিক বন্ড। ডাইসালফাইড ব্রিজেস কোনটা? ডাইসালফাইড ব্রিজেস মানে এখানে দেখো একটা ইয়েলো কালার দিয়ে মার্ক করা রয়েছে। ডাইসালফাইড মানে সালফার গ্রুপ দুটো একে অপরের সাথে হাত ধরাধরি করে রয়েছে, এটাকে বলা হচ্ছে ডাইসালফাইড ব্রিজ বা ডাইসালফাইড লিঙ্কেজ বা ডাইসালফাইড বন্ড। ঠিক আছে, এটা দিয়ে স্টেবিলাইজ হয়। আরেকটা হচ্ছে হাইড্রোফোবিক ইন্টারাকশন। হাইড্রোফোবিক মানে আমি এক্ষুনি বললাম ওয়াটার ফিয়ারিং। এবার একটা প্রোটিন মানে একটা টার্সিয়ারি স্ট্রাকচার অফ প্রোটিনে যখনই আমরা দেখছি যে কি হচ্ছে, যখন একটা ফোল্ডিং হচ্ছে বা একটা কনফার্মেশন অ্যাটেন্ড করছে যে কোনো একটা প্রোটিন, তখন তার হাইড্রোফিলিক গ্রুপগুলো বাইরের দিকে এক্সপোজ হয়ে রয়েছে, আর হাইড্রোফোবিক গ্রুপসগুলো ভেতরের দিকে মুখ গুজে রয়েছে বা বাডিড ইনসাইড রয়েছে, তাই তো। তো এই যে হাইড্রোফোবিক গ্রুপসগুলো মুখ গুজে রয়েছে সেগুলো নিজেদের মধ্যে একটা গ্রুপ ক্রিয়েট করে সেটা নিজেদের মধ্যে একটা ইন্টারাকশন করে। ঠিক আছে, তো সেই ইন্টারাকশনটা কে বলা হচ্ছে হাইড্রোফোবিক ইন্টারাকশন। এটাও কিন্তু ওয়ান অফ দ্য মেজর ইম্পর্টেন্ট ইন্টারাকশনস, যেটা একটা টার্সিয়ারি স্ট্রাকচারকে স্টেবিলাইজ করতে কিন্তু খুব হেল্প করে। ঠিক আছে, এটা গেল আমাদের স্ট্রাকচারস অফ প্রোটিন। তাহলে আমরা কি কি দেখলাম যদি সাম আপ করি প্রোটিনের স্ট্রাকচারসে। লেভেলস অফ প্রোটিন অর্গানাইজেশন যদি দেখি, তাহলে দেখো ফার্স্ট যে বেসিক জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের প্রাইমারি স্ট্রাকচার, প্রাইমারি প্রোটিন স্ট্রাকচার, যেটা কিনা কিচ্ছু না, ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিড একসাথে জুড়ে জুড়ে পেপটাইড বন্ড দিয়ে একটা অ্যাসোসিয়েশন করছে। এরপরে দেখা যাচ্ছে সেকেন্ডারি স্ট্রাকচার অফ প্রোটিনে কি দেখতে পাচ্ছি, দেখো এই প্রাইমারি স্ট্রাকচারটাই বিভিন্ন কনফার্মেশন নিয়ে বিভিন্ন স্ট্রাকচার তৈরি করছে। একটা হচ্ছে আলফা হেলিক্স, একটা হচ্ছে বিটা প্লিটেড শিট। এবার নেক্সট আসে টার্সিয়ারি স্ট্রাকচার অফ প্রোটিন, যেখানে এই আলফা হেলিক্স আর এই বিটা প্লিটেড শিট একসাথে জুড়ে একটা স্ট্রাকচার তৈরি করে, সেটাকে বলা হয় টার্সিয়ারি স্ট্রাকচার অফ প্রোটিন। দেখো এই ছবিটায় আলফা হেলিক্সও আছে আবার বিটা প্লিটেড শিটও আছে। বিটা প্লিটেড শিটটা এরকম পিরামিড স্ট্রাকচার দিয়ে শো করা রয়েছে, আর আলফা হেলিক্সটা এরকম এস শেপের স্ট্রাকচার দিয়ে শো করানো হয়েছে। আর তারপরেও একটা লেভেল অফ অর্গানাইজেশন আছে যেটাকে বলা হয় কোয়াটার্নারি স্ট্রাকচার অফ প্রোটিন। সেটা তখন হয় যখন বিভিন্ন প্রোটিন স্ট্রাকচার, মানে ধরো এটা একটা প্রোটিন, এরকম আরেকটা প্রোটিন একে অপরের সাথে এসে একে অপর, মানে এটা ধরো একটা অ্যামাইনো অ্যাসিড চেন দিয়ে তৈরি হয়ে গেছে, এবার এরকমই আরেকটা অ্যামাইনো অ্যাসিড চেন যখন এর সাথে ইন্টারঅ্যাক্ট করে আরেকটা 3 ডাইমেনশনাল স্ট্রাকচার তৈরি করবে, সেটা হয়ে যাবে তখন তোমার কোয়াটার্নারি স্ট্রাকচার অফ প্রোটিন। ঠিক আছে, এরপরে আমরা দেখে নিই এরপরে আমাদের কি আছে। এরপরে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ প্রোটিন, মানে প্রোটিনগুলোকে যেরকম অ্যামাইনো অ্যাসিডকেও আমরা ক্লাসিফাই করেছিলাম বিভিন্ন সাইড চেন, কিরকম সাইড চেন আছে সেটার উপরে, সেরকমই আমাদের এবার প্রোটিনসগুলোকেও ক্লাসিফাই করতে হবে। দেখে নিই কি কি আছে। ফার্স্টে আছে সিম্পল প্রোটিন। সিম্পল প্রোটিন কি? সিম্পল প্রোটিন মানে একটা অ্যামাইনো অ্যাসিড দিয়ে খালি তৈরি হবে, মানে তুমি ধরো
কারোর বাড়িতে মিষ্টি খেতে গেছো, এবার সে তোমাকে খালি এক রকমেরই মিষ্টি দিয়েছে, সেই রকম একটা সিচুয়েশনকে বলা হবে, সেরকম যদি একটা রকমই অ্যামাইনো অ্যাসিড দিয়ে একটা প্রোটিন তৈরি হয় তাহলে সেটাকে বলা হয় সিম্পল প্রোটিন। মানে এটার মধ্যে খালি অ্যামাইনো অ্যাসিড থাকবে, কোনো নন প্রোটিন সাবস্টেন্স থাকবে না। এটার এক্সাম্পল বা এটার আবার কি কি ধরন থাকতে পারে দেখো, একটা হচ্ছে ফাইব্রাস প্রোটিন, একটা হচ্ছে গ্লোবুলার প্রোটিন। ফাইব্রাস প্রোটিনে কি কি আছে দেখো, ফাইবার লাইক মানে বিভিন্ন রকমের আমাদের বডিতেও ফাইবার থাকে, যেরকম কি কি টেন্ডন, লিগামেন্ট, কার্টিলেজ, হেয়ারস, নেলস, এগুলো কিন্তু এক একটা ফাইব্রাস কম্পোনেন্ট আমাদের বডি। তো সেই কনস্টিটুয়েন্ট গুলোকে মানে সেই ফাইব্রাস কম্পোনেন্টস এর যে যা দিয়ে তৈরি হয় সেইগুলোতে কিন্তু থাকে হচ্ছে আমাদের ফাইব্রাস প্রোটিন। যেরকম আমি বলছিলাম কেরাটিন থাকে তোমার চুলে, ইলাস্টিন থাকবে তোমার কার্টিলেজ, লিগামেন্টে, কোলাজেন থাকবে তোমার হচ্ছে টেন্ডনসে, এরকমের বিভিন্ন রকমের যে আমাদের স্ট্রাকচার, যেগুলো হার্ড টাফ স্ট্রাকচার হয় সেইগুলোর যে কম্পোনেন্টস গুলো সেগুলো এই ফাইব্রাস প্রোটিন থাকে, সেখানে ফাইব্রাস প্রোটিনরা আমাদের থাকে। এরা হয় হচ্ছে, এদের ক্যারেক্টারিস্টিক্সটা কিরকম ঠিক জানো তো, এরা হচ্ছে মানে প্রচুর টেনসাইল স্ট্রেন্থ, মানে এদের স্ট্রেস নেওয়ার ক্যাপাসিটিটা অনেক বেশি। এরা হয় ওয়াটার ইনসলিউবল মানে জলে এরা গলে না। হাইলি রেজিস্ট্যান্ট টু প্রোটিওলাইটিক এনজাইম। প্রোটিওলাইটিক এনজাইমসরা কারা বা এদের কাজ কি? প্রোটিওলাইটিক এনজাইমস হচ্ছে এক রকমের এনজাইমস যারা পেপটাইড বন্ডকে ক্লিভ করে দিতে পারে, মানে ভেঙে দিতে পারে। ঠিক আছে, তো এই ফাইব্রাস প্রোটিনের মেন ক্যারেক্টারিস্টিক কি তাহলে? হাই টেনসাইল স্ট্রেংথ মানে প্রচুর স্ট্রেংথ নিতে পারে, ওয়াটার ইনসলিউবল জলে গুলবে না, আর হাইলি রেজিস্ট্যান্ট টু প্রোটিওলাইটিক এনজাইম মানে এরা এদের ওপর প্রোটিওলাইটিক এনজাইমস পড়লেও এরা কিন্তু ভাঙবে, এদের পেপটাইড বন্ডস কিন্তু ভাঙবে না। আর এদের এক্সাম্পল ফাইব্রাস প্রোটিনে যদি আমরা এক্সাম্পল দেখতে চাই তাহলে হচ্ছে কোলাজেন, ইলাস্টিন, কেরাটিন। ঠিক আছে, আর কোথায় কোথায় বেশি পাওয়া যায় দেখো, কোন কোন বডি পার্টসে? টেন্ডন, লিগামেন্ট, কার্টিলেজ, হেয়ার, নেল। এর পরের সিম্পল প্রোটিনটা আসি, সেটাকে বলা হচ্ছে গ্লোবিউলার প্রোটিন। সেটা গ্লোবিউলার প্রোটিন, গ্লোবিউলার কথাটার অর্থ হচ্ছে ওভাল বা স্পেরিক্যাল মানে গোল, ডিম্বাকার একটা স্ট্রাকচার। এদের ক্যারেক্টারিস্টিকটা কি? এরা কিন্তু ওয়াটার সলিউবল। ফাইব্রাস প্রোটিনরা ওয়াটার ইনসলিউবল, গ্লোবুলার প্রোটিনরা কিন্তু ওয়াটার সলিউবল আর ডাইজেস্টেবল। ডাইজেস্টেবল মানে এই যে প্রোটিওলাইটিক এনজাইম যখন এদের ওপর পড়বে, মানে গ্লোবুলার প্রোটিনের উপর যখন আমরা প্রোটিওলাইটিক এনজাইমস দেব, সেই প্রোটিওলাইটিক এনজাইমসরা কিন্তু পেপটাইড বন্ডটাকে ভেঙে দিতে পারবে। ঠিক আছে, মানে গ্লোবুলার প্রোটিনরা প্রোটিওলাইটিক এনজাইম দিয়ে ডিগ্রেড হতে পারে বা ভেঙে যেতে পারে। গ্লোবুলার প্রোটিনের এক্সাম্পল কি কি? অ্যালবিউমিন, গ্লোবিউলিন, হিস্টোন, এক্সেট্রা। অ্যালবিউমিন বললাম ডিমের যে সাদা অংশটা, গ্লোবিউলিন আমাদের হেমোগ্লোবিনের একটা পার্ট। ঠিক আছে, আর হিস্টোন তোমার ডিএনএ এর সাথে অ্যাটাচ থাকে। এর পরের যে ক্লাসিফিকেশনটা সেটা হচ্ছে কনজুগেটেড প্রোটিন। এবার কনজুগেটেড প্রোটিনটা তাহলে সিম্পল প্রোটিনটা যদি আমরা বলে থাকি, যেটা ওটার সাথে যদি কম্পেয়ার করে থাকি যে কারোর বাড়িতে গিয়ে এক রকমের মিষ্টি খেতে দিল, তাহলে তুমি দেখো এবার আরেকজনের তুমি বাড়িতে গেলে, সে তোমাকে দিল মিষ্টি, তার সাথে কিছু নিমকি দিল বা কিছু ঝাল জাতীয় জিনিস দিল। মানে কারোর বাড়িতে বিজয়া দশমী করতে গেছো, সে মিষ্টির সাথে তোমাকে একটু নিমকিও দিল। তাহলে এখানে কি দেখা যাচ্ছে? এখানে দুটো টাইপের কম্পোনেন্ট দেখা যাচ্ছে, একটা মিষ্টি, একটা নিমকি। সেরকমই কনজুগেটেড প্রোটিনের ক্ষেত্রেও ঠিক সেরকমই ব্যাপার। কি ব্যাপারটা? যে অ্যামাইনো অ্যাসিড গুলো তো থাকবে, সেটা তো থাকতেই হবে, তাতে কোনো ভুল নেই। তার সাথে সাথে আরেকটা কি পাওয়া যায়, সেটা হচ্ছে নন প্রোটিন প্রস্থেটিক সাবস্টেন্স, মানে আরেকটা একটা স্পেসিফিক গ্রুপ যেটা অ্যাটাচ থাকে কনজুগেটেড প্রোটিনের সাথে। এবার এই প্রস্থেটিক, নন প্রোটিন প্রস্থেটিক সাবস্টেন্সেস গুলো কি কি, এটা ডিপেন্ড করছে কিরকম টাইপের প্রস্থেটিক গ্রুপ একটা প্রোটিনের সাথে জুড়ছে বা যোগ হচ্ছে। যেরকম দেখো নিউক্লিয় প্রোটিন, মানে এই যে নিউক্লিয় প্রোটিনের কথাটার অর্থ মানে প্রোটিন তো আছে, তার সাথে এই প্রস্থেটিক গ্রুপটা কি? নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড যখন একটা প্রোটিন কম্পোনেন্টের সাথে জোড়ে তখন সেটা কিন্তু হয়ে যায় নিউক্লিয় প্রোটিন। এটার এক্সাম্পল হচ্ছে নিউক্লিয় হিস্টোনস। লিপোপ্রোটিন কি তাহলে? যখন একটা প্রোটিনের সাথে লিপিড ময়েটি অ্যাটাচ হচ্ছে তখন সেটা কনভার্ট হয়ে যাচ্ছে লিপোপ্রোটিনে।
আর এটার এক্সাম্পল কি VLDL, HDL, এগুলো হচ্ছে ভেরি লো ডেন্সিটি তোমার কোলেস্ট্রল যেগুলোকে বলা হয়, দেখবে যখন তোমরা কোলেস্ট্রল মাপো তখন VLDL দিয়ে, HDL দিয়ে, এগুলো তোমরা এই টার্মসগুলো তোমরা সেখানে এনকাউন্টার করতে পারবে। ঠিক আছে, এরপরে যেটা আসি সেটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন। ঠিক সেইভাবেই গ্লাইকো কথাটার অর্থ হচ্ছে কার্বোহাইড্রেট। তাহলে কার্বোহাইড্রেট যখন একটা প্রোটিনের সাথে যোগ হচ্ছে তখন সেটা হয়ে যায় গ্লাইকোপ্রোটিন, আর এটার এক্সাম্পল হচ্ছে মিউসিন। সেরকম ভাবে ক্রোম্যাটোপ্রোটিন, সেভাবে মেটালোপ্রোটিন। ঠিক আছে, এরকম কনজুগেটেড প্রোটিন মানেই হচ্ছে অ্যামাইনো অ্যাসিড তো থাকছে, মানে সিম্পল প্রোটিন তো থাকছেই, তার সাথে সাথে একটা নন প্রোটিন প্রস্থেটিক পার্টও আমরা দেখতে পাচ্ছি। এবার প্রোটিনটা কিরকম হবে সেটা মেইনলি ডিপেন্ড করছে কিরকম টাইপের প্রস্থেটিক গ্রুপ তার সাথে জোড়া হচ্ছে। এরপরে কি আছে দেখি। আচ্ছা, এরপরে আছে, এটাই, এই দুটোই ছিল ক্লাসিফিকেশন অফ প্রোটিন। আর এরপরে যেটা লাস্ট যেটা পড়বো আমাদের এই পুরো বায়োমলিকিউলসের বা 3 ডাইমেনশনাল স্ট্রাকচারসের যেটা লাস্ট, প্রোটিনসের যেটা লাস্ট আমরা পড়বো সেটা হচ্ছে ফাংশনস অফ প্রোটিন। যেরকম আমরা অ্যামাইনো অ্যাসিডের বিভিন্ন ফাংশনস দেখেছিলাম, সেরকম ভাবে বিভিন্ন প্রোটিনসেরও বিভিন্ন ফাংশনস থাকে, আর দে আর ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার বডি। দেখো, ক্লাস অফ প্রোটিন, ফাংশন ইন দ্য বডি, এক্সাম্পলস, মানে ক্লাস অফ প্রোটিন মানে কোন জায়গাটায় পাওয়া যাচ্ছে, এদের বেসিক কাজ অনুযায়ী কিন্তু এদের ফাংশনও চেঞ্জ হবে। যেরকম দেখো, ফার্স্টে স্ট্রাকচারাল, মানে স্ট্রাকচার অনুযায়ী কি কি প্রোটিন থাকে যেগুলো আমাদের স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট বা স্ট্রাকচারাল ইন্টিগ্রিটিতে হেল্প করে। এদের দেখো প্রোভাইড স্ট্রাকচারাল কম্পোনেন্টস, এদের মধ্যে কারা কারা পড়ছে, কোলাজেন, কেরাটিন, এটা নিয়ে আগেই ডিসকাস করেছি আমরা। এরপরে দেখো কন্ট্রাক্টাইল, মানে মাসেল মুভমেন্টে যে প্রোটিনস গুলো হেল্প করে আমাদেরকে তাদেরকে বলা হয় কন্ট্রাক্টাইল ক্লাস অফ প্রোটিন। আর এদের এক্সাম্পল হচ্ছে মায়োসিন আর অ্যাক্টিন। অ্যাক্টিন আর মায়োসিন থাকে হচ্ছে মেনলি তোমার মাসেলসে, যেগুলো আমাদের হ্যান্ড মুভমেন্ট, লেগ মুভমেন্ট আর ভেরিয়াস মাসেল মুভমেন্টে হেল্প করে থাকে। ট্রান্সপোর্ট প্রোটিন মানে এক জায়গা থেকে বা একটা সেল থেকে আরেকটা সেলে কোনো এসেনশিয়াল সাবস্টেন্সকে ক্যারি করার জন্য বা ট্রান্সপোর্ট করার জন্য যে প্রোটিনগুলো হেল্প করে বা যে প্রোটিনগুলো কাজ করে সেগুলোকে বলা হয় ট্রান্সপোর্ট প্রোটিন। দেখো এখানে যেরকম একটা খুব কমন এক্সাম্পল হচ্ছে হেমোগ্লোবিন। হেমোগ্লোবিনের বেসিক কাজ কি আমাদের বডিতে, সে অক্সিজেন ট্রান্সপোর্ট করে থ্রু আউট আওয়ার হোল বডি। তাই সেরকম ভাবেই স্টোরেজ প্রোটিন আছে, যেরকম কেজিন, মিল্কে যে একটা প্রোটিন থাকে তার নাম হচ্ছে কেজিন, যেটা আমাদের হেল্প করে প্রোটিন অ্যাকোয়ার করার জন্য বাই ফুড প্রোডাক্টসে। হরমোন যেরকম ইনসুলিন, এনজাইম যেরকম কি সুক্রেজ, মানে এই যে এনজাইম গ্রুপ অফ প্রোটিন যেটা আমি বলছি সেটা কিন্তু বিভিন্ন সাবস্টেন্সকে ভাঙতে এরা সাহায্য করে। যেরকম সুক্রেজ যেটা সুক্রোজকে হাইড্রোলাইজ করে, মানে সুক্রোজকে ভেঙে দেয় দুটো আলাদা মনোমারে। আবার কিছু কিছু প্রোটিন আবার প্রোটেকশনেও কাজে লাগে, যেরকম ইমিউনোগ্লোবুলিনস, যেটা আমাদের ইমিউন সিস্টেমে খুব পাওয়া যায়। ঠিক আছে, তো এই গেল আমাদের পুরো বায়োমলিকিউলসের যে 3 ডাইমেনশনাল স্ট্রাকচার যেগুলো আমাদের পড়তে হবে, যে যে নিউট্রিয়েন্টগুলোর যে বেসিক বায়োমলিকিউলসগুলোর, সেটা। তো আজকের জন্য এইটুকুনি। আবার নেক্সট ভিডিওতে আমরা বাকি বায়োমলিকিউলস মডিউলটার আন্ডারে যে সাব টপিকগুলো আছে সেগুলো কমপ্লিট করব। থ্যাংক ইউ।